সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিই। অবশেষে ওয়াকারুজ্জামানের মুখোশ খুলে পড়ল, সবাই দেখতে পেল সেনাপ্রধানের আসল রূপ। ওয়াকারুজ্জামান উঠে পড়ে লেগেছে পতিত সরকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে। আওয়ামী লীগ ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করছেন শেখ হাসিনার বোনজামাই ওয়াকারুজ্জামান। এমনই অভিযোগ করেছে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর এ তথ্য ফাঁস করায় হাসনাতকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফেসবুক পোস্টে। এবার একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে সেনাপ্রধানের সমস্ত অপকর্ম। তার এই অপকর্মগুলো জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বলা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন ওয়াকারুজ্জামান। অনেকে বলাবলি করছে পিলখানা হত্যার সাথে ওয়াকারুজ্জামান জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছে। জুলাই বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকায় ওয়াকার হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে। এতে করে শেখ হাসিনা প্রাণে বেঁচে যায়। ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে তাকে এক প্রকার প্রাণে বাঁচিয়ে দিয়েছে। আর নয়তো সেদিন সাধারণ জনগণ হাসিনাকে একেবারে শেষ করে দিত। হাসিনার বিচারও এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু সেটি ওয়াকারুজ্জামানের জন্য সম্ভব হয়নি। হাসিনা পালিয়ে যাওয়ার আগে ওয়াকার তাকে প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগ করতে সাহায্য করবে। ওয়াকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেই চলেছে। প্রশ্নটি হচ্ছে সেদিন যদি হাসিনা না পালাতো তাহলে দেশের কি হতো? সেদিন যদি হাসিনা না পালাতো তাহলে একদল বিদ্রোহী সেনা অফিসারের হাতে ওয়াকারের প্রাণ যেত, আর হাসিনার মৃত্যু হতো গণভবনে। তো যারা বলে ওয়াকার আমাদের উদ্ধারকর্তা, এ কথা সম্পূর্ণ ভুল। ওয়াকার যদি দেশপ্রেমিক হতো তাহলে হাসিনাকে পালাতে সাহায্য করত না, বরঞ্চ হাসিনাকে জেলে বন্দি করত। অবাক করা বিষয়টি হচ্ছে বহুল আলোচিত আয়নাঘরের বিষয়ে জানতেন ওয়াকার। বছরের পর বছর কর্তৃপক্ষ গোপন কারাগারের কথা অস্বীকার করলেও শেখ হাসিনার 16 বছরের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পর গুম করা ব্যক্তিদের মধ্যে অনেকে ফিরে আসছেন। তাদের মুখেই শোনা যাচ্ছে এই সকল কারাগারের ভয়ঙ্কর তথ্য। এই সকল আয়নাঘরে গত 1.5 দশক ধরে গুম করা ব্যক্তিদের অমানবিক অবস্থায় রাখা হতো, অথচ এই আয়নাঘরের সকল প্রমাণ নষ্ট করেছে ওয়াকারের লোকেরা। এদিকে ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়, তখন তারা একদম ক্লিয়ার বলে দেয় আপনি এটা করলে 5 তারিখের উল্টা ইমেজ তৈরি হবে আপনার, সারা দেশে আপনি ভিলেন হয়ে যাবেন। ওয়াকার সঙ্গে সঙ্গে বলে আই ডোন্ট কেয়ার, কে কি বললো এটা আমার দেখে লাভ নেই, আমি সবসময় চেটে এসেছি আর ভবিষ্যতেও চাটব। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন পুরোপুরি আওয়ামী লীগ পুনর্গঠন প্রক্রিয়ায় জড়িয়ে গিয়েছে। অবশেষে তার পেছন থেকে আওয়ামী লীগের লেজ দেখা যাচ্ছে। ছাত্রদের বিরুদ্ধে চরিত্র হনন আর দুর্নীতির নিউজগুলো, এগুলো কোথা থেকে আসছে সেটাও একদম পরিষ্কার হয়ে গিয়েছে। বাংলাদেশি অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলছেন ওয়াকারকে শুধু একটা কথাই বলবো, নাটক কম করো প্রিয়। মাসুদ যেমন ভালো হয়নি, তুমিও কোনোদিন ভালো হবে না। তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা 32 নম্বরে দেখিয়ে দিয়েছে। সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। খালেদ মোশাররফও সাহস দেখিয়েছিল, আওয়ামী লীগ আর ফিরবে না, তাকে ফিরতে দেওয়া হবে না। প্রফেসর ইউনূসকে আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিচে, তারপরে আঙ্গুল উঁচায় হুমকি দিছে। কেউ না, আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে। আমার বিরুদ্ধে চলে গেছে সবাই, আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গপাঙ্গরা। আমি কারো নাম বললাম না, আপনারা চেনেন সবাইকে। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে সেই পোস্ট দেওয়ার কারণে তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছে অনেকে বলাবলি করছে এই গেমে হাসনাত ভাই হেরে যাবেন। কাল থেকে তার নামে দুর্নীতি আর নারী কেলেঙ্কারি নিউজ আসতে থাকবে। কিন্তু ওয়াকারুজ্জামানের কথা যদি হাসনাত আব্দুল্লাহ মেনে নিত তাহলে সে 5,000 কোটি টাকার ফান্ড পেয়ে যেত। সে হচ্ছে বোকা মানুষ, টাকাও ছেড়ে আসছে, এখন আবার উল্টে সেই দুর্নীতি নিউজে ফাঁসবে। বাংলাদেশে এমনটাই হয়, এই প্রেসক্রিপশনের বাইরে গিয়ে কেউ রাজনীতি করতে পারেনি। হাসনাত যদি পারে তাহলে ভালো, আর নয়তো ছেলে মেয়েদের আজকের এই গল্পটা শোনাবো আমি। গল্প শোনাবো আমাদের একটা জার্সি পরা ক্যাপ্টেন ছিল। যখন 1000 কোটি টাকার ক্যাশ প্রেমিকরা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিক্রি করেছে, তখন এই ছেলেটা একটা জার্সি পরে সেটা সবাইকে বলে দিয়েছে। অনেকে বলাবলি করছে বাংলাদেশের রাজনীতি হচ্ছে গরিবের হক মেরে ভালো থাকার রাজনীতি। হাসনাত আব্দুল্লাহ সাহস নিয়ে যে ফেসবুক পোস্ট করেছে তার জন্য জীবন দিয়ে এর মূল্য দিতে হতে পারে যদি দেশের জনগণ এক না হয়। সেনাবাহিনীর একটা অংশ সমন্বয়কদের বিরোধিতা করছে, তারও প্রমাণ মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া আনসারদের আন্দোলন দমন করতে গিয়ে বেশ কয়েকটি বুটের লাথি খেয়েছিল হাসনাত আব্দুল্লাহ, এবং সে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে যারা তাকে লাথি মেরেছিল তারা আনসারের সদস্য ছিল না, তারা ছিল সেনাবাহিনীর সদস্য। তারা লাথি মারছিল আর বলছিল ওরে মায়েরা ফেল। ছাত্ররা বেশ কয়েকজন উপস্থিত না থাকলে সেদিন হয়তো আনসারদের ওপর দায় চাপিয়ে হাসনাত আব্দুল্লাহকে হত্যা করা হতো। এর জন্য সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে যে বর্তমান সেনাপ্রধান আওয়ামী লীগের
লীগের দালাল, কারণ সেনাপ্রধানের নিয়োগদাতা হচ্ছে খুনি হাসিনা। কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ এটা ভেবে নিয়েছে 5ই আগস্টের পরে সেনাপ্রধান নিজেকে শুধরে নিবে। প্রায় 1500 মানুষকে খুন করার পরেও এই আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে। শুধু এতটুকুই নয়, রাষ্ট্রদ্রোহী সেনাপ্রধান ভারতের সাথে মিলে ভারতের এজেন্ডা বাস্তবায়নে সাহায্য করছে। ওয়াকারুজ্জামানের সাথে ভারতের সেনাপ্রধানের সম্পর্ক রয়েছে, এটা কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান নিজেই স্বীকার করেছে। তিনি বলেছেন, দুই সরকারের মধ্যে যতই বিরোধ থাকুক না কেন, দুই সেনাপ্রধানের মধ্যে অনেক ভালো সম্পর্ক রয়েছে। আর সেজন্য পিনাকি ভট্টাচার্য আগেই সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কথা বলেছিল। এখন হয়তো বুঝতে পারছেন, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। এছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনোভাবেই চাইছিল না যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হোক ডক্টর ইউনূস। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিই। কারণ ডক্টর ইউনূসের মতো ভালো মানুষ অন্তর্বর্তী সরকারের প্রধান হলে ওয়াকারুজ্জামান তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না। সেনাপ্রধান তখন ছাত্রদেরকে বলেছিল, সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসই কেন, হোয়াই নট আদার পারসন। ডক্টর ইউনূসের নামে তো অনেক মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। আর এরকম একটা পারসন একটা দেশের কিভাবে প্রধান উপদেষ্টা হতে পারে? এই কথা আসিফ মাহমুদ নিজের মুখে স্বীকার করেছে। এছাড়া আসিফ মাহমুদ বলে, আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না। বাংলাদেশে মোটামুটি 30-40% মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% মানুষের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা বানানো কোনোভাবে উচিত নয়। এবং সেনাপ্রধান সর্বশেষ বলেছিল, আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত নিচ্ছি। বন্ধুরা, ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, আওয়ামী লীগকে যারা নতুন করে ফেরানোর চেষ্টা করবে তাদের পরিণাম হবে শেখ হাসিনার মতোই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।